বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট। তিনি বলেন, বাংলাদেশ বা তাদের নিজেদের দেশ সব জায়গায় সতর্ক থাকেন তারা। বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রীর সঙ্গে দুই রাষ্ট্রদূত কথা বলেন বিমান চলাচল নিয়ে। তবে বৈঠক শেষে উঠে আসে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পশ্চিমা কয়েকটি দেশের উদ্বেগের প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে ফরাসি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তার দেশের নাগরিকদের ভ্রমণে এখনো সতর্কতা জারি করার মতো কিছুই হয়নি। ইতালির রাষ্ট্রদূত মারিও পালমার বলেন, তাবেল্লা সিজার হত্যার তদন্ত নিয়ে তারা সন্তুষ্ট। তাবেল্লার খুনিরা দ্রুত ধরা পড়বে বলেও আশা করেন তিনি। তাবেল্লা সিজার হত্যার তদন্ত চলছে বলে আমরা জেনেছি। সঠিক প্রতিবেদন পেতে আরো কিছু সময় লাগতে পারে। আমরা চাই তদন্ত সঠিক ও যথাযথ হোক আর খুনিরা ধরা পড়ুক। ঢাকায় যেমন প্যারিসেও তেমন আমরা সবসময় সতর্ক থাকি, কিন্তু বাংলাদেশে বাড়তি সতর্কতার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। যদি এমন অবস্থার সৃষ্টি হয় তাহলে অবশ্যই সতর্কতা জারি করা হবে। জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামি রংপুরে বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লব ও কুনিওর ব্যবসায়িক অংশীদার হীরার জামিন নাকচ করেছে আদালত। গত ৩ অক্টোবর এই দুজনকে আটক করে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। কাউনিয়ার আমলিয়া আদালতে দুপুরে আসামি পক্ষের আইনজীবী বিপ্লব ও হীরার পক্ষে দুটি জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক শফিউল আলম তা নাকচ করেন। এ সময় আসামি রাশেদুন নবী খান আদালতে উপস্থিত ছিলেন। আটক দুই আসামির ১৫ দিনের রিমান্ড আজকে শেষ হবে বলে জানা গেছে। এখন আমাদের সঙ্গে আছেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বাংলাদেশের ব্যুরো প্রধান জুলহাস আলম। জুলহাস আলম, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে রাশিয়া আর ফ্রান্সের উদ্বেগের মাত্রা কম, যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে বেশি উদ্বিগ্ন, মানে তাদের রাষ্ট্রদূতের বা কথায় যা বোঝা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? না, পুরো বিষয়টি আসলে আমি মনে করি যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে উদ্বেগ, সেই উদ্বেগটা শুরুতে যে লেভেলে ছিল সেটি এখন একটু কমে আসার কথা। কারণ প্রতিদিন আমি দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন উনি প্রতিদিন বলছেন বাংলাদেশের এখন এই নিরাপত্তা নিয়ে সরকার যে ব্যবস্থা নিয়েছেন সেটি নিয়ে উনি সন্তুষ্ট, এবং বলছেন যে আজকে উনি বলেছেন যে এক্সট্রিমলি রেসপন্সিভ। আমি বুঝতে পারি যে জীবনের নিরাপত্তার সাথে যেহেতু দুটো ঘটনা ঘটে গেছে, এটি খুবই সরাসরি জড়িত। সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই উদ্বেগের জায়গাটা এখন একটু কমিয়ে আনতে হবে, কারণ বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, এবং এই ঘটনা বাংলাদেশে একমাত্র ঘটে গেছে বা যারাই ঘটাক সেটি নয়। কারণ আমরা দেখলাম যে অস্ট্রেলিয়াতে এরকম একটি ঘটনা ঘটে গেল, আমেরিকাতে প্রতিনিয়ত গোলাগুলি হচ্ছে, এবং একটি পরিসংখ্যান থেকে আমি দেখতে পেয়েছি যে বাংলাদেশে যত লোক এভাবে মারা যায়, নানা অঘটন এবং খুন করা হয়, তার চেয়ে বেশি লোক যুক্তরাষ্ট্রে প্রতি বছর মারা যায়। কিন্তু সেটিকে আমি উড়িয়ে দিচ্ছি না, কারণ বিদেশি যারা এখানে আছেন তাদের নিরাপত্তার সাথে, তাদের জীবনের নিরাপত্তার সাথে যেহেতু জড়িত, তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তবে গত কয়েকদিনে যে সিচুয়েশনটা, আমি মনে করি যে এখন কনফিডেন্স বিল্ডিংয়ের আবার আগের সিচুয়েশনে ফিরে আসার একটা সময় এখনো না আসলেও, তারপর আমার মনে হয় যে একটু তাদের এই সতর্কতা জারির ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত। কারণ হচ্ছে যে বাংলাদেশকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় আন্তর্জাতিকভাবে, বা এক ধরনের আরও বেশি আতঙ্ক তৈরি করা হয়, তাহলে সেটি কারোর জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রেরও দরকার, যুক্তরাজ্যেরও দরকার। কারণ আমরা বাণিজ্যিকভাবে, ব্যবসায়িকভাবে, এবং আমরা সামরিক যে আদান প্রদান আছে, ইন্টেলিজেন্সের নানা রকম সম্পর্ক আছে ইত্যাদি ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশকে একটু কনফিডেন্সের মধ্যে রেখে সরকার কোন জায়গাটায় মুভ করছে এবং সেটিকে মাথায় রেখে একটু সতর্কতা জারির পক্ষে আমি। জি জনাব জুলহাস, আপনি যে কথা সতর্কতা জারির কথা আপনি বলছিলেন, আমার একটু জানতে কৌতূহল হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যে ধরনের অ্যালার্ট বাংলাদেশে ভ্রমণ করার জন্য তাদের নাগরিকদের কাছে দিয়ে রেখেছিল বা তাদের নাগরিকদের উপর জারি করে রেখেছিল, সে অ্যালার্ট কি কিছুটা শিথিল করেছে? বাংলাদেশকে কি তারা একটু বিপদমুক্ত দেশ বলছে, নাকি সেই অ্যালার্ট এখনো আছে তাদের ওয়েবসাইটে? সেটি আছে, কারণ নতুন করে আবার আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাজ্য এক সপ্তাহ আগে ওয়ার্নিং দেওয়ার পরে, অ্যালার্ট দেওয়ার পরে, ইস্যু করার পরে, আবার গত শনিবারে আমেরিকা আবার নতুন করে সেটাকে আপডেট করেছে। তারা বলার চেষ্টা করছে যে এটা আগেরটারই আপডেট করা হয়েছে বাড়তি সতর্কতা হিসাবে। ঠিক আছে, কিন্তু এই বিষয়টা একটা নেগেটিভ সিগন্যাল দেয়। আমি বিশ্বাস করি যে দুটো ঘটনা ঘটে গেছে, যদি আরেকটি ঘটনা ঘটে তাহলে পরিস্থিতিও ডেফিনেটলি আরও বেশি জটিল হয়ে যাবে।
এটাকে আমি এইভাবে দেখতে চাই যে সরকারের দিক থেকে পুরো বিষয়টিকে নিয়ে ওভার রিয়্যাক্ট করে তেমন কিছু আমি যৌক্তিকতা দেখি না। অন্যদিকে আমেরিকা বা যুক্তরাজ্য যেভাবে এটিকে নিয়ে আপডেট করছে সেটিকেও আমি দেখি না। একটা জায়গায় আমার মনে হয় পৌঁছানো দরকার, যেহেতু যুক্তরাষ্ট্র বলছে যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার যেভাবে রেসপন্স করেছে সেটি নিয়ে তারা সন্তুষ্ট, সেইটাকে বিবেচনায় রেখে আমার মনে হয় যে পুরো বিষয়টি বিবেচনা করা দরকার, চিন্তা করা দরকার। তবে এই অ্যালার্ট তো বাংলাদেশে প্রথম হয়নি, এটা সারা পৃথিবীতে আছে এবং ফ্রান্সের অ্যাম্বাসেডারের সাথে আমি একমত, কারণ এই সিচুয়েশন সারা পৃথিবীতে চলছে কোনো না কোনো ফর্মে। সেই জায়গা থেকে ফ্রান্সের অ্যাম্বাসেডারের যে বক্তব্য সেটাকে আমি সমর্থন করি, কারণ সতর্ক থাকার তো কোনো বিকল্প নেই, কারণ সতর্ক থাকাই উচিত বলে মনে করি। জনাব জুলাস, আপনি যুক্তরাজ্যের অ্যালার্টের কথা বলছিলেন, যেটি গত শনিবার আবার যেটিকে আবার দেওয়া হয়েছে, কিন্তু যুক্তরাজ্যের অ্যালার্টের ক্ষেত্রে কিন্তু এটি মজার বিষয়, তারা বলছে যে আসলে অ্যালার্টটি এখন দিতে হবে কারণ কার্যত এখনো অবরোধ চলছে বিএনপির ডাকা সে অবরোধ, যেটি আবার বিএনপি পরে সংবাদ সম্মেলন করে বলল যে এটি একটি ভুল বোঝাবুঝি হয়েছে, অবরোধটি আসলে তুলেই নেওয়া হয়েছে, যেটি সংবাদ মাধ্যমে ঠিক করে আসেনি, বা তারা বলতে চেয়েছেন যে আমরা এতদিন আসলে অবরোধ পালন করছিলাম না। তারপরে কি তারা একটু ওয়েবসাইটে বিষয়টি আপডেট করা দরকার ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে যে যুক্তরাজ্যের মতো একটি দেশ যেখানে তারা সারা পৃথিবী রুল করেছে এবং তাদের মানে এত ইনফ্লুয়েন্স সারা পৃথিবীব্যাপী সব ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, তাদের ইন্টেলিজেন্স যদি এত দুর্বল হয়, এটা আমার কাছে খুবই, আমার কাছে মানে বাংলাদেশ হিসেবে আমার লজ্জা লেগেছে। ব্রিটিশদের কাছে তো আরও লজ্জিত হওয়া উচিত তাদের। আমি মনে করি যে এতদিন পরে বাংলাদেশে তাদের এত লোকজন আছে, সারাক্ষণ খেয়াল রাখছে। বাংলাদেশে প্রতি বছর ব্রিটেন থেকে আমি যতদূর জানতে পেরেছি প্রায় 80,000 লোক ভ্রমণ করে এবং সারাক্ষণ ভ্রমণ করছে। বড় বড় ডেলিগেশন তারা আসছেন, সরকারি কর্মকর্তারা আসছেন, মন্ত্রী মিনিস্টাররা আসছেন। তারা এইখানে পরিস্থিতি দেখে এতদিন পরে কিভাবে ওইটাকে বিবেচনায় নিয়ে করে আমি ঠিক বুঝতে পারিনি। এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। কতগুলি দ্বিপাক্ষিক ক্রিকেট খেলা, আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়ে গেল ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, সাউথ আফ্রিকার সাথে, তারপরেও তারা আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে বিদেশিদের জন্য নিরাপত্তা পরিস্থিতিগুলি কিরকম ভাবে উঠে আসছে, আর আপনি অ্যাসোসিয়েট প্রেসের বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে আপনার কাছে কি ধরনের স্টোরির চাহিদা এখন ইন্টারন্যাশনাল মিডিয়া, আপনার উপরে যারা ডিপেন্ড করছেন তারা আসলে কি ধরনের স্টোরি আপনার কাছে চাইছেন? সত্যিকার অর্থে আমি সিকিউরিটি বিষয়টির স্ট্যাটাস নিয়ে আমি নিজেও স্টোরি করেছি এবং সেটা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে পৃথিবীর বহু পত্রিকা সেটি ছাপিয়েছে। আমি সেখানে যেটি দেখতে চেয়েছি সেটি খুব একটা ভালো রেজাল্ট আসলে আমি পাইনি। ব্যক্তিগতভাবে আমি বিদেশিরা যারা এখানে আছেন তাদের সাথে যখন কথা বলেছি, তাদের কনফিডেন্সের কিন্তু কোনো অভাব নেই। তবে চাহিদার ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে যে আতঙ্কটি আছে সেই আতঙ্কটি আমার স্টোরির মধ্যে উঠে এসেছে, কারণ অনেকগুলো হোটেল আন্তর্জাতিক ভাবে যেগুলো চেইন, তারা অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করেছে, অনেকগুলো এমবেসি তাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছে। আপনি ক্লাবগুলোতে এখনো যান, গিয়ে দেখতে পাবেন যে এই গুলশান বনানীতে যেসব ক্লাব আছে বা বাড়িধারা আছে সেসব জায়গায় দেখবেন যে সন্ধ্যার পরে মানুষজন থাকে না। এখনো এক ধরনের সতর্কতা তারা অবলম্বন করছে, খুবই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমি খুব একটা ভালো রেজাল্ট পাইনি। তবে আমার মনে হয়েছে বিদেশি যারা আছেন এখানে তাদের মধ্যে তারা এটাকে ফাইট করতে চায়। অনেকে ভয় পাচ্ছেন, অনেকে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন, কিন্তু তারা আবার মনে বলছেন আমাকে যে আমরা আরেকটু দেখতে চাই, কারণ এটিকে যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, নানাভাবে ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে বাংলাদেশ এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকুক সেটা আমরা চাই না, এবং তাদের মধ্যে এক ধরনের তারা আস্থার জায়গাটা খুব দ্রুত ফিরে যেতে চায়। আজকে আমি কথা বলছিলাম জাপানিজদের সাথে কাজ করেন তাদের কজনের সাথে, তারা বলছিলেন যে একটু সময় লাগবে, তবে বাংলাদেশে জাপানের অনেক ইন্টারেস্ট আছে, বিজনেস ইন্টারেস্ট আছে, তারা এখানে আসছে, বিনিয়োগ করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি এইবার ক্ষমতায় আসার পরে অনেকগুলো চুক্তি করেছেন, সেটার জন্য একটা পজিটিভ রেজাল্ট আমরা পাচ্ছিলাম দেশ হিসেবে। সেই জায়গা থেকে তারা বলছেন যে জাপানিজ যে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টর আছে, তারা যেভাবে আসছিলেন তারা একটু সময় নিচ্ছেন, বাট আশা করছেন যে এটি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তবে এই সতর্কতা নিয়ে একটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে এটিকে আসলে একটা বেনিফিটের জায়গা থেকে দেখতে হবে। আমরা চাই না যে আরেকটি লাশ এখানে পড়ুক, আরেকটি বিদেশি, এটা আমাদের জন্য খুবই ন্যাক্কারজনক হবে। আবার একইভাবে আমাদেরকে এনশিওর করতে হবে যে
ক্রেডিবল ওয়েতে এটা তদন্ত দ্রুত করে যেন সেটা বিশ্বাসযোগ্যতার সাথে করে যেন শুধু বিদেশিদের নয়, আমাদের মধ্যে একজন আতঙ্ক আছে, জনমানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে। এই বিশ্বাসযোগ্যতা সাথে এটা তদন্তটি শেষ করলে আমার মনে হয় সকলের জন্য ভালো হবে, সরকারের জন্য ভালো হবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য ভালো হবে। জুলেস আলম, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন জুলেস আলমকে। রিড স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।